গত ক্লাসে আমরা তরল পদার্থ প্রসারণের বেসিক সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা ম্যাথের দিকে চলে যেতেছি। তো টাইপ 1 এর 1 নম্বর অঙ্কটা দিয়ে আমরা শুরু করতেছি। তো এখানে তো আমাদের টাইপ 1 এর 1 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলছে 1 ঘন সেন্টিমিটার আমি পানি নিব। 1 ঘন সেন্টিমিটার পানি নেই, সেটাকে যদি আমি ওজন করি, 0 ডিগ্রি তাপমাত্রা যদি আমি এর ওজন মাপি, তাহলে আমি ভর পাবো 0.99987 গ্রাম। আর যদি 4 ডিগ্রি তাপমাত্রা, তাহলে আমি ভর মাপি মানে ওজন মাপি, সেই মানটা পাবো আমি 1 গ্রাম। বলছে 0 ডিগ্রি হতে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে পানির ভর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বের করো। প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা আমাদের চাইছে। এখন একটা কথা তো প্যাচ লেগে গেল, আমি গত ক্লাসে বলছিলাম যে কোন জিনিসের কিন্তু ভর চেঞ্জ হয় না, তাপমাত্রা যদি চেঞ্জ করো তার কি হবে, আয়তনের মানটা চেঞ্জ হবে। তুমি যদি তাপমাত্রা বাড়াও, আয়তনটা বাড়বে, আয়তনটা বাড়লে সাথে সাথে কি হয়ে যাবে, ঘনত্বের মানটা কমে যাবে। দুইটার মানে একটা যতটুকু বাড়বে, একটা ততটুকুই কমবে, গুণফল দুইটার আগের মতনই থাকবে, তাই না? আমি তো এটাই বলছিলাম, m রো ভি। যদি তুমি তার তাপমাত্রা বাড়াও, তাহলে তাপমাত্রা বাড়লে আয়তনের মানটা বেড়ে যাবে। তো তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ার সাথে সাথে ঘনত্বের মানটা কমে যাবে। তার মানে আলটিমেট এই দুইটার গুণফল আগের মতনই থাকবে। এই কারণে বলছিলাম যে ভরের মান কখনো চেঞ্জ হয় না, কিন্তু এখানে তো চেঞ্জ হয়ে গেছে। 0 ডিগ্রি তাপমাত্রায় তার ভর 0.99987, 4 ডিগ্রি তাপমাত্রায় তার ভর 1 গ্রাম। তাহলে ভরের মান কি বেড়ে গেছে না? তাহলে এই যে অঙ্কটা আছে আমাদের, এখানে যে অঙ্কটা আছে সেটা কিন্তু একটা এক্সেপশনাল অঙ্ক। এখানে আরেকটা এক্সেপশনাল দেখো কি বলছে, যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, মানে তুমি যে আয়তনটা নিছো সেটা 1 ঘন সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কিউব। 0 ডিগ্রি তাপমাত্রায় তার আয়তন 1 সেন্টিমিটার কিউব, 4 ডিগ্রি তাপমাত্রায় তার আয়তন 1 সেন্টিমিটার কিউব। তাহলে আমাদের শর্ত কি ছিল, তাকে যদি আমি তাপ দেই, অবশ্যই তার কি হবে, প্রসারণ ঘটবে। এখানে কি প্রসারণ ঘটছে? ঘটে নাই। তাহলে এখানে সে কি দুটো সূত্র মানে নাই? কি মানে নাই? যে এখানে তার ভরের মান ফিক্স থাকার কথা ছিল, ভরের মান স্থির থাকার কথা ছিল, কিন্তু ভরের মানটা স্থির নাই। তারপরে যেহেতু তাকে আমি তাপ দিতেছি, তার আয়তনের মানটা বাড়ার কথা ছিল, আয়তনের মানও বাড়ে নাই। তাহলে সে কি কোনো সূত্র মানছে? মানে নাই। এই কারণে এই জিনিসটা একটু এক্সেপশনাল। ঠিক আছে? আচ্ছা দেখি তাহলে এক্সেপশনাল জিনিসটা কি আছে, কিভাবে করতে পারবো একটু দেখি। তো আমার সর্বপ্রথম কাজ কি কি আছে সেটা লিখে ফেলা, গিভেন। তাহলে আমাদের কি দেওয়া আছে, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, তাহলে আয়তনের মান দেওয়া আছে 1 সেন্টিমিটার কিউব। এবং এই ভি মানে কি, ভি1 নাকি ভি2? এই মানটা এটা হচ্ছে ভি2 আর ভি1 দুইটা সেম। কারণ দেখো প্রশ্নে বলছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 0 ডিগ্রি উষ্ণতায় 0.99987, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 4 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম। তার মানে দুইটার ক্ষেত্রে কিন্তু আমার আয়তনটা ফিক্সড আছে। তাহলে v1 v2 এটার মান হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তারপরে t1 এর মান দেওয়া আছে, t1 এর মান দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর t2 এর মান দেওয়া আছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমাদের ভরের মান m1 এর মান আছে 0.99987, m2 এর মান আছে 1। তো প্রশ্ন আমার চাইছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বের করার কি কি সূত্র আমরা একটু ট্রাই করি। তাহলে গামা আর ইকুয়াল টু কি ছিল, গামা এ প্লাস গামা জি। তো আপাত প্রসারণ আর পারস্পরিক প্রসারণ যদি আমাদের দেওয়া থাকতো, তাহলে আমি এখান থেকে প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা বের করতে পারতাম। তো প্রশ্নে তো আমার আপাত প্রসারণ দেওয়া নেই, পারস্পরিক প্রসারণ দেওয়া নেই, এটা বাদ। তারপর আরেকটা ছিল H2 H1 H1T2 H2 T1। তো প্রশ্নে কি কথা উচ্চতা দেওয়া আছে, কম তাপমাত্রা উচ্চতা, বেশি তাপমাত্রা উচ্চতা, উচ্চতা কিন্তু দেওয়া নেই। তার মানে এই দুলক পেটিটের সূত্র আমরা দিতে পারতেছি না। তারপরে আমাদের ছিল কি V2 V1 V1 T2 T1, এই সূত্রটা আমরা করছিলাম। এখন এটা করতে গেলে দেখো V2 V1, আমাদের V2 এর মান 1, V1 এর মান 1। এটা যদি আমি বিয়োগ করি তাহলে কি 1 - 1, মানে ক্যালকুলেট করে 0 হয়ে যাবে না? তো 0 বাই সামথিং মানে ক্যাপিটাল কোন মান আসবে? আসবে না। তাহলে আমি এই সূত্রটাও দিতে পারতেছি না। তাহলে বাকি থাকে কি, ঘনত্বের একটা সূত্র আছে, তাই না? ঘনত্বের সূত্রটা আমরা কি করছিলাম, ঘনত্বের সূত্রটা করছিলাম
rho 1 minus rho 2 divided by rho 1 into T2 minus T1 করছিলাম মনে আছে না? আচ্ছা, এখন এটার মধ্যে আমার ঘনত্ব লাগবে, কিন্তু প্রশ্নে তো আমার ঘনত্ব দেওয়া নাই। প্রশ্নে কি ঘনত্ব দেওয়া আছে? প্রশ্নে কিন্তু ঘনত্ব দেওয়া নাই, কিন্তু আমরা ঘনত্বটা বের করে নিতে পারবো। কিভাবে বের করতে পারবো ভাই? এই যে দেখো, m1 equal to কি rho 1 v1, এখান থেকে তুমি rho 1 এর মানটা বের করে নাও। তো m1 এর মান আছে 0.99987, v1 এর মান এক, তার মানে 0.99987 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেম জিনিস m2 equal to rho 2 v2, এখান থেকে আমরা rho 2 এর মান পাবো, তাহলে কি m2 divided by v2, m2 এর মান 1, v2 এর মান 1, তার মানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে আমরা rho 1 rho 2 এর মান পেয়ে গেলাম। এখন যদি আমি এখানে বসাই, তো এই দেখো, এই যে আমরা সূত্রটা দিছিলাম, এটা কার জন্য দিছিলাম? যারা আমাদের এই কথাটা মানবে যে যখন আমি তাকে তাপ দিব, তাপ দিলে কি হবে, এই আয়তনের মানটা বাড়বে, সাথে সাথে ঘনত্বের মানটা কমে যাবে। যখন আমি তার থেকে তাপমাত্রা নিয়ে নিব, মানে তাপ কমাই দিব, তখন তার ঘনত্বের মানটা বেড়ে যাবে, আয়তনের মানটা কমে যাবে। যারা এরকম কথাগুলো শুনবে যে যখন তাপ দিব তখন আয়তন বাড়বে, ঘনত্ব কমবে, যখন তাপ নিয়ে নিব তখন কি হবে, আয়তন কমে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। এখন সে কি আমার এই কথাটা, এই শর্তটা কি মানছিল? মানে নাই। প্রশ্নে যে আমার যে প্রশ্নটা আছে সেটা কি এরকম শর্ত মানছে? মানে নাই। যদি না মানে তাহলে তাকে আমি এই সূত্রের মধ্যে কিভাবে নিয়ে আসতে পারি? এখানে কিন্তু সে আমার সূত্রের মধ্যে পড়তেছে না, কারণ সে এক্সেপশনাল। তো এক্সেপশনাল এর জন্য এখানে কি হয়, সূত্রটা একটু চেঞ্জ হয়ে এখানে রো 2 হয়। তো রো 2 কেন হয়? দেখো, পানি 0 ডিগ্রি থেকে যখন 4 ডিগ্রি তাপমাত্রায়, আমরা জানি যে কোনো জিনিস কি হয়, 0 ডিগ্রি তাপমাত্রায় সবচাইতে বেশি ঘন হয়। যত তুমি তাকে তাপ দিবা তার ঘনত্ব তত কমতে থাকবে। ঠিক আছে, 0 ডিগ্রি তাপমাত্রায় তার সবচাইতে বেশি ঘনত্ব পাওয়া যায়। কিন্তু একমাত্র পৃথিবীর একমাত্র ব্যতিক্রম হচ্ছে পানি। পানি 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘন হয় না, পানি সবচেয়ে বেশি ঘন হয় 4 ডিগ্রি তাপমাত্রায়। ঠিক আছে, একটু খেয়াল করে দেখো, এই 1 মানে কি 0 ডিগ্রি তাপমাত্রা না, 2 মানে কি 4 ডিগ্রি তাপমাত্রা না। এটা দেখো তো, এই 0 ডিগ্রি তাপমাত্রার ঘনত্ব 0.9987, 4 ডিগ্রি তাপমাত্রার ঘনত্ব কত? 1। তাহলে আমার কথার সাথে মিল আছে। পানি 0 ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘন হয় না, পানি 4 ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘন হয়। আর দুনিয়ার যা কিছু আছে সবকিছু 0 ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে বেশি ঘন হয়। যত তুমি তাকে তাপ দিবা তত কি হবে, তার ঘনত্বের পরিমাণটা কমতে থাকবে। তো পানি যদি, মানে আমাদের যদি অঙ্ক এরকম আসে, পানি 0 ডিগ্রি থেকে আমরা 4 ডিগ্রি পর্যন্ত তাকে তাপ দিচ্ছি, তাহলে এখানে কি হয়ে যায়, যেহেতু এই ক্ষেত্রে সে কোনো প্রকারের সূত্র মানতেছে না, 0 থেকে 4 এখানে তাপ দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের শর্ত ছিল তাপ দিলে ঘনত্ব কমতে হবে, কিন্তু এখানে ঘনত্বের মানটা বাইরে গেছে। তাহলে কি আমাদের নিয়মের মধ্যে পড়ে না, এই কারণে এখানে হয় কি রো 1 এর জায়গায় রো 2 হয়। তাহলে এটা এক্সেপশনাল হবে। এই কারণে আমি তোমাদের বলছিলাম যে এক্সেপশনাল বলতে আমরা কিছু মনে রাখবো না। তো মনে না রাখলে কি করতে হবে, এই যে বাংলা একটা কথা বলছিলাম, সে বাংলা কথাটা মনে রাখতে হবে। তাহলে আমি এখানে লিখি বাংলা কথাটা। বাংলা কথাটা কি ছিল, ঘনত্বের পার্থক্য ডিভাইডেড বাই আদি ঘনত্ব ইনটু তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। দেখো, ঘনত্বের পার্থক্য মানে আমি এখানে ঘনত্ব যে রো 1 আছে রো 2 আছে, ঘনত্বের পার্থক্য গুলো আমি কি করতে হবে, রো 1 মাইনাস রো 2 নাকি রো 2 মাইনাস রো 1। দেখো, আমরা সূত্রে কি লিখছিলাম, সূত্রে লিখছিলাম কি রো 1 মাইনাস রো 2, তাহলে সূত্রের মতো তার আমাদের হইতেছে না। আমরা এখন বাংলা কথাটা মনে রাখবো। তাহলে ঘনত্বের পার্থক্য, তাহলে ঘনত্বের পার্থক্য মানে কি, বড় মাইনাস ছোট, তাহলে বড় মাইনাস ছোট 0.99987। ঠিক আছে, আচ্ছা এখন কি আছে, আদি ঘনত্ব। আদি মানে কত থেকে তুমি তাকে তাপ দেওয়া শুরু করছো, তুমি কত ডিগ্রি থেকে তাকে তাপ দেওয়া শুরু করছো, 0 ডিগ্রি। তো 0 ডিগ্রি তাপমাত্রায় ঘনত্ব কত আছে, এই যে 0 ডিগ্রি তাপমাত্রার ঘনত্ব, একটু দাঁড়াও, সরি আমাদের একটু সমস্যা হয়েছিল,
আমাদের একটু একটু পাশে গেছিল, এখানে দেখো একটু মডিফিকেশন আছে। এখানে আমরা যখন করছিলাম যেখানে কি লিখছিলাম আদি ঘনত্ব, তাই না? আদি ঘনত্ব মানে একটু খেয়াল করে দেখো, একটা ছিল এরকম v1 t1, ঘনত্ব ছিল ρ1, এটাকে আমি পরবর্তীতে বড় যখন করছি তখন আয়তন হচ্ছে v2, তাপমাত্রা হচ্ছে t2, ঘনত্ব হচ্ছে ρ2। তখন আমরা কি করছিলাম ঘনত্বের পার্থক্য, তাই না? মানে ρ1 ρ2 লিখছিলাম। আর এখানে কি ছিল নিচে আমাদের কথাটা কি ছিল আদি ঘনত্ব। আদি ঘনত্ব মানে কি ρ1 না? আদি ঘনত্ব মানে কি ρ1 না? এখন দেখো ρ1 আর ρ2 এই দুইটার মধ্যে কে বড়? ρ1 টা কিন্তু বড়, ρ2 টা কিন্তু ছোট। তাহলে এই আদি ঘনত্বটাকে আমি কি লিখতে পারি একটু মডিফিকেশন করে আমি কি এখানে কি বেশি ঘনত্ব কথাটা কি লিখতে পারি? দেখো তো আদি ঘনত্ব আর বেশি ঘনত্ব এই দুটো কথার মধ্যে কি এখানে কি কোনো ভুল আছে? আদি ঘনত্ব মানে ρ1, বেশি ঘনত্ব এই ρ1 ρ2 এর মধ্যে বেশি ঘনত্ব কে ρ1। তাহলে এখানে আমি আদি ঘনত্ব বলতে পারি অথবা আমি কি লিখতে পারি বেশি ঘনত্ব লিখতে পারি না? তাহলে এখানে মডিফিকেশন করে আমরা কি করব আদি ঘনত্ব কথাটা না লিখে এখানে লিখবো বেশি ঘনত্ব। ঠিক আছে, এই জিনিসটা একটু ঝামেলা ছিল আমাদের তখন, এখন দেখতেছি কি হবে কি করবে। এই দেখো আমি এখানে কি করছিলাম ঘনত্বের পার্থক্য করছিলাম, তাই না? তার মানে ঘনত্ব তার বেশি ছিল, তাপ দিতে দিতে আমি তার ঘনত্বটা কমাইছি। কিন্তু এইখানে একটু খেয়াল করে দেখো তো তার ঘনত্বকে আমি কমাইছি নাকি বাড়াইছি? যখন তার তাপমাত্রা কম ছিল তার ঘনত্ব থাকার কথা ছিল বেশি, তাপ আস্তে আস্তে দিব তার ঘনত্বটা আমি কমাবো, কিন্তু এখানে ভুল হয়ে গেছে। এখানে কি করছে এই তাপমাত্রা যখন কম ছিল তাপমাত্রা কমের সাথে তার ঘনত্বও কম, তাপমাত্রা যত দিছি তার ঘনত্বটা বাইরে গেছে। তাহলে কি এখানে কি সেই কি প্রসারণ হচ্ছে নাকি সংকোচন হয়েছে? জিনিস যত বড় হবে অণুগুলা তত দূরে দূরে চলে যাবে, তত তার ঘনত্ব কমবে। তো জিনিসগুলা অণুগুলা যখন কাছাকাছি চলে আসবে তখন কি হয়ে যাবে জিনিসটা কম্প্যাক্ট মানে ছোট হয়ে যাবে না? এই দেখো এই দুইটার মধ্যে কোনটার অণুগুলো ফাঁকা ফাঁকা? এটার অণু ফাঁকা নাকি এটার অণু ফাঁকা? যার ঘনত্ব কম তার অণুগুলো ফাঁকা ফাঁকা। তো এইখানে কি ঘনত্বটা কম না, তার মানে এটার ক্ষেত্রে অণুগুলো দেখা যাবে যে এখানে একটা এখানে একটা এখানে একটা। এখানে কি ঘনত্বের মান বেশি না, কারণ এখানে অণুগুলো এরকম হবে, এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা আছে। তাহলে এই দুটোর মধ্যে কি এই জিনিসটা বেশি ঘন? এই জিনিসটা যদি বেশি ঘন হয় তাহলে আগে ছিল ফাঁকা ফাঁকা এখন হচ্ছে ঘন, তাহলে কি তার প্রসারণ হয়েছে না সংকোচন হয়েছে? দেখো তো এটা দেখলে বুঝতে পারবা। এখানে ছিল এরকম আমি করছি এরকম, তাই না? আমি তো 1 থেকে 2 তে আসছি, তাহলে ছিল এরকম আমি করছি এরকম, তাহলে এটা কি প্রসারণ করছি না সংকোচন করছি? আমি কি প্রসারণ করছি? আমি কিন্তু প্রসারণ করি নাই। বড় থেকে আমি ছোট করছি, কম্প্যাক্ট করছি, তার মানে এখানে আমি সংকোচন করছি। প্রশ্ন আমাকে বলছে তুমি কতটুকু প্রসারিত করছো, কিন্তু আমি তো প্রসারিত করি নাই, আমি তাকে কি করছি আরো কাছাকাছি আনছি, সবগুলোকে কাছাকাছি আনছি মানে তাকে সংকোচন করে ফেলছি। প্রশ্ন আমাকে চাইছে প্রসারণ তুমি বের করো, কিন্তু এখানে তো প্রসারণই হয় না, আমি প্রসারণটা বের করবো কিভাবে? হয়েছে সংকোচন। তার মানে তার কেমন কাছে ভুল একটা মান চাইছে, তো তারা যে ভুল চাইছে সেটাকে তাদের চোখে আঙুল দিয়ে দেখায় দিতে হবে। তো কিভাবে দেখায় দিতে পারি? এই যে আমাদের এখানে কি লিখতে হবে ঘনত্বের পার্থক্য। তো ঘনত্বের পার্থক্য আমরা কখন লিখতাম? যদি যদি আমাদের এখানে প্রসারণ হতো, কিন্তু আমাদের তো প্রসারণ হয় না। তাহলে এখানে আমরা কি লিখবো? তারা যে আমাদের ভুল মান চাইছে প্রশ্নে, তো ভুলটা আমাদের দেখাই দিতে হবে। তো দেখাই দিব কিভাবে? আমাদের মুখে বললে তো হবে না, আমাদের কি করতে হবে অ্যানসারের মাধ্যমে তাদের চোখে আঙুল দিয়ে দেখায় দিতে হবে। ঠিক আছে, কিভাবে দেখায় দিব? তাহলে এখানে আমাদের ঘনত্বের পার্থক্য, ঘনত্বের মানটা আমি কি করব নেগেটিভ দেখাবো। আমাদের অ্যানসার যদি আমাদের নেগেটিভ আসে এই গামার মানে কি প্রসারণ গুণাঙ্ক না? তো প্রসারণের জায়গায় আমি যদি অ্যানসার মাইনাস আনি তাহলে তো বোঝা যাবে যে আপনি চাইছেন প্রসারণ, মাইনাস অ্যানসার দ্বারা আমি বুঝাই দিচ্ছি এখানে প্রসারণ হয় নাই, হয়েছে সংকোচন। তাহলে এখানে ঘনত্বের পার্থক্য সূত্র কি ছিল ρ1 ρ2। আর আদি ঘনত্ব বা বেশি ঘনত্ব আমাদের মূল টার্গেট এতটুকু কথা, আগের গুলো তো সেমই, এতটুকু কথা আমাদের মূল বেশি ঘনত্ব। এখন এই দুইটার মধ্যে বেশি ঘনত্ব কে ρ2, তাহলে এখানে হবে ρ2 ইনটু t2 t1। তাহলে ρ1 ρ2, ρ1 এর মান 0.99987 -1, এখানে 1 ইনটু 4 0, এখান থেকে করলে -0.40325 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই মাইনাস অ্যানসার দ্বারা তারা বুঝে নিবে যে এখানে আসলে প্রসারণ হয় নাই, এখানে হয়েছে সংকোচন। ঠিক আছে,
এখানে তারা এখন তোমরা যদি কেউ মাইনাস অ্যান্সারটা রাখতে না চাও তাহলে পরবর্তী লাইনে কি করবা, মাইনাসটা দেওয়ার দরকার নাই, মাইনাসটা না দেয়া ব্র্যাকেটে তোমরা পরবর্তীতে লিখে দিবা যে সংকোচন গুণাঙ্ক। সে আমাদের চাইছিল প্রসারণ, কিন্তু প্রসারণ তো হয় নাই, যে তোমাদের এখানে সংকোচন হয়েছে তখন আমরা কি করবো, মাইনাস চিহ্নটা উঠাই দিলাম, তখন লিখে দেবো যে সংকোচন গুণাঙ্ক। মাইনাস চিহ্নটা তুলতে হবে এমন কোনো কথা নাই, তুমি তুলতেও পারো নাও তুলতে পারো। তো তোমাদের একটু যেহেতু এখানে একটু সমস্যা হয়ে গেছে, তোমাদের এই সূত্রটা একটু আরেকবার একটু লিখে দেই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে আমাদের কি ছিল, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ρ1 মাইনাস ρ2 ডিভাইডেড বাই ρ1 ইনটু t2 মাইনাস t1। এই ρ1 মানে কি, বেশি ঘনত্ব, একটু আগে দেখাইছি। তাহলে এখানে তোমরা বাংলা কথাটা এইভাবে মানে এইভাবে যা আছে তাই লেখো যে ρ1 মানে বেশি ঘনত্ব, না এখানে থাকুক, জাস্ট তোমার এই এতটুকুটা মনে রাখো, এই ρ1টাকে সবসময় তুমি বেশি ঘনত্বটাকে তুমি ইউজ করবা, জাস্ট এটা। এইখানে ρ1 মানে কত ডিগ্রি তাপমাত্রা থেকে তুমি তাপ দেওয়া শুরু করছো, মানে কম তাপমাত্রায় ঘনত্ব, ρ2 মানে বেশি তাপমাত্রায় ঘনত্ব, সবকিছু ঠিক থাকবে। তুমি জাস্ট এইখানে এই ρ1 কথাটাকে তুমি যদি বেশি ঘনত্ব হিসেবে মনে রাখো, ρ1 মানে কি বেশি ঘনত্ব, তুমি যদি জাস্ট এই কথাটা বেশি ঘনত্ব হিসেবে মনে রাখো, তাহলে যে পানির যে অঙ্কটা আছে এক্সেপশনাল, সেই অঙ্কটা এক্সেপশনাল ভাবে তোমাকে মনে রাখতে হবে না। কেন মনে রাখতে হবে না, কারণ তুমি এখানে বেশি ঘনত্বটা ইউজ করতেছো, কথাটা ρ1 ইউজ না করে তুমি বেশি ঘনত্ব কথাটা ইউজ করতেছো। তাহলে এই টাইপের যদি কোনো অঙ্ক থাকে, ধরো যে পানির একটা অঙ্ক আছে, তুমি 0 ডিগ্রি থেকে তাকে তাপ দিতে দিতে 15 ডিগ্রিতে দিছো, তাহলে কিন্তু তোমার কিন্তু এটা কিন্তু আর এই এক্সেপশনাল নিয়ম কিন্তু আর থাকতেছে না। এক্সেপশনাল নিয়ম শুধু কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রির মধ্যে এক্সেপশনাল নিয়ম। কারণ কি 0 থেকে 4 ডিগ্রিতে পানি প্রসারণ হয় না, পানি সংকোচন হয়, ঠিক আছে। তার ঘনত্বটা আস্তে আস্তে আরো বাড়তে থাকে, কবার কথা ছিল কিন্তু সে না কমে উল্টা আরো বাড়তে থাকে, ঠিক আছে। তো আমাদের এক্সেপশনাল তো এখন আর কোনো কিছু মনে রাখার দরকার নেই, আমরা কি করবো, এই সূত্রটা থেকে নিচে জাস্ট এই কথাটুকু ρ1 কথাটুকুকে আমরা ρ1 নামে মনে না রেখে আমরা রাখবো বেশি ঘনত্ব, তাহলে এক্সেপশনাল ঘনত্ব থাকবে না, ঠিক আছে। এই ঘনত্বের রিলেটেড যত অঙ্ক আছে সবগুলা যদি তুমি এইরকম ভাবে মনে রাখো, কোন এক্সেপশনাল অঙ্ক আর এক্সেপশনাল মনে রাখতে হবে না। আমরা দেখি পরের অঙ্কে যাই। একটা বলছে আমি একটা কাঁচের পাত্র নিছি, কাঁচের দৈর্ঘ্য প্রসারণ দেওয়া আছে 9 × 10⁻⁶, এটার মধ্যে কি বলছে, এবং পারদের আয়তন প্রসারণ দেওয়া আছে 1.8 × 10⁻⁴। কিন্তু বলছে এত হলে একটি কাঁচ পাত্রের কত অংশ পারদ পূর্ণ করতে হবে যাতে পাত্র ও পারদকে সমভাবে উষ্ণ করলে পাত্রের খালি অংশের আয়তনে কোনো পরিবর্তন হবে না। আমাদের মাথায় কিছুই ঢোকে নেই, কি বলছে না বলছে কিছু আমরা বুঝি নাই। তো আমরা দেখি চিত্র দিয়ে কিছুটা বুঝা যায় কিনা যে আমাদের এখানে প্রশ্নে কি বলতে চাইছে। প্রশ্নে বলছে তুমি একটা কাঁচের পাত্র নাও নিছি, এখন বলছে এই কাঁচের পাত্রে তুমি কিছু পরিমাণ পারদ নাও নিলাম। এখন বলছে কাঁচের পাত্রে তুমি কিছু পরিমাণ পারদ নেওয়ার পর এই দুইটাকে তুমি সমভাবে উত্তপ্ত করলাম। এখন বলছে এই পাত্রের মধ্যে কতটুকু পারদ রাখার পর পাত্র আর পারদকে দুইটাকে যদি আমি সমানভাবে তাপ দেই, তাহলে কি বলছে তাপ দেওয়ার আগে যে ফাঁকা অংশ ছিল আর তাপ দেওয়ার পরে, দেখো তাপ যদি দাও তাহলে পাত্র প্রসারিত হবে, পারদ প্রসারিত হবে। তাহলে পারদ যদি পাত্র একটু বাড়ে, পারদ একটু বাড়ে, তাহলে কি পরবর্তীতে আর একটা নতুন একটা ফাঁকা জায়গা পাওয়া যাবে। বলছে কি পাত্রের খালি অংশের আয়তনে কোনো পরিবর্তন হবে না। যদি দেখো এখন আমি তাপ দিই, আমার একটা পাত্র আছে, পাত্রটা এই যতটুকু পর্যন্ত বড়, ঠিক আছে, তাহলে এই পাত্রটা আমাদের এতটুকু পর্যন্ত বড়, এর মধ্যে পারদ আমি রাখছি এতটুকু, তাহলে ফাঁকা আছে কতটুকু চিন্তা করো তো, এই এতটুকু অংশ কি আমার ফাঁকা না? এখানে কি লিখতে পারি যে তাপ দেয়ার পূর্বে ফাঁকা অংশ, এটা বলা যায় কিনা দেখো, আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি পারদ ঢালছি, এখন পর্যন্ত আমি চুলা জ্বালাইনি, তাহলে যতটুকু অংশ উপরে ফাঁকা আছে সেটাই তো আমাদের ফাঁকা, তাপ দেওয়া লাগে। তাহলে প্রশ্ন আমাকে বলছে তুমি এখন কি করো, তাপ দেওয়া শুরু করো। কি রকম ভাবে তাপ দিবা, সমভাবে, একদম সমভাবে তুমি বন্টন করো, পাত্র যতটুকু তাপ পাবে পারদ যাতে ততটুকুই তাপ পায়।
এখন তুমি চুলা জ্বালাই দিছো, প্রথমে তাপটা কে পাবে? পাত্র পাবে। তো পাত্রটা কি হলো? বড় হয়ে গেল। ঠিক আছে, পাত্রটা বড় হয়ে গেল। তো পাত্র যেহেতু প্রথমে তাপ পাবে, তার যতটুকু বড় হয় সে বড় হয়ে গেছে, তাহলে এখন তাপটা কে পাবে? পারদ পাবে। এখন তুমি পাত্রকে যতটুকু তাপ দিছিলা, পারদও যাতে ততটুকু তাপ পায়, শর্ত এটাই। তাহলে পারদ দেখো এখন তাপ পাওয়া শুরু করছে, এবং পারদ কি হচ্ছে? পারদ প্রসারিত হওয়া শুরু করছে। পারদ প্রসারিত হইতে এতটুকু লেভেলে গেছে। তাহলে দেখো, তুমি তাপ দেওয়ার পরে যখন তুমি তাপ দিছো, পাত্র বড় হয়ে পাত্র চলে গেছে এই পজিশনে, তাই না? পারদ ছিল এই পজিশনে, পাত্র চলে গেছে কোন পজিশনে? এই পজিশনে। তাহলে তাপ দেওয়ার পরে পাত্র আর পারদের মধ্যে ফাঁকা আছে কতটুকু? এতটুকু আছে না ফাঁকা, তাই না? তাহলে এই এতটুকু অংশকে আমি কি লিখতে পারি? তাপ দেয়া পরে ফাঁকা অংশ বলা যায় কিনা? তাপ দেওয়ার তুমি প্রথমে কি করছো? একটা পাত্র নিছো, পাত্রের মধ্যে তুমি এতটুকু পারদ রাখছো, তাহলে এতটুকু ছিল ফাঁকা অংশ। তারপর তুমি দুইজনকে সমানভাবে তাপ দিছো, পাত্র বড় হয়ে এতটুকু, মানে পাত্র আগে ছিল এখানে, সে বড় হয়ে এতটুকু হয়ে গেছে, মানে এতটুকু বড় হয়েছে। কারণ পাত্র যেহেতু বড় হয়েছে, পারদ তো তাপ পাবে, পারদ বড় হবে না? পারদ প্রসারিত দিতে এই লেভেলে গেল। তাহলে পাত্র আর পারদ মাঝখানে জায়গা কতটুকু? এতটুকু। তার মানে এতটুকু আমার ফাঁকা অংশ। প্রশ্নে আমাকে বলছে, দেখো এখানে কি বলছে? একটি কাঁচ পাত্রের কত অংশ পারদ পূর্ণ করতে হবে যাতে পাত্র পারদকে সমভাবে উত্তপ্ত করে? আমি পাত্রকে যতটুকু তাপ দিছি, পারদকে ততটুকু তাপ দিছি, তাই না? বলছে দুইটাকে সমভাবে উত্তপ্ত করলে পাত্রের খালি অংশের আয়তনে কোনো পরিবর্তন হবে না। তার মানে তাপ দেওয়ার পূর্বে যতটুকু ফাঁকা অংশ ছিল, তাপ দেওয়ার পরেও ফাঁকা অংশ ততটুকুই থাকবে। এতটুকু তো মোটামুটি বুঝতে পারছি যে তাপ দেওয়ার পূর্বে যতটুকু ফাঁকা অংশ ছিল, তাপ দেওয়ার পরেও যাতে ফাঁকা অংশ ততটুকুই থাকে, সেটাই আমাকে প্রশ্ন বলছে। এখন কথা হলো এটা কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব? দেখি কিভাবে সম্ভব। আমার কথা হচ্ছে, ধরো যে এইখানে আছে, সবাই তো হিমু গল্প করছে, তাই না? ধরো এটা আছে হিমু, আচ্ছা, তাহলে এইখানে আছে হিমুর রূপা। হিমু নাকি রূপা না? রূপা। এখন হিমু আর রূপার মধ্যে দূরত্ব আছে 2 মিটার, ঠিক আছে? এখন রূপা কি করলো? রূপা হিমুর কাছে যেতে চায়, তাহলে কি করলো? রূপা কি করলো? হিমুর দিকে 1 মিটার আগে গেল। দেখো প্রথম অবস্থায় দুজনের মধ্যে দূরত্ব কতটুকু ছিল সেটা এখানে নাই, না নিচে একটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে রূপা আগে ছিল এই পজিশনে, সে কি করলো? এই পজিশনে চলে আসলো। এটা আমাদের রূপা, রূপা আগে ছিল এই পজিশনে, এই পজিশন থেকে সে কি করলো? 1 মিটার সামনে চলে আসলো। তাহলে তাদের মধ্যবর্তী, দেখো হিমু আর রূপার মধ্যবর্তী দূরত্ব কতটুকু হয়েছে? এটা হিমু, হিমু আর রূপার মধ্যবর্তী দূরত্ব কি হয়েছে? এখন 1 মিটার হয়ে গেছে না? 1 মিটার হয়েছে কিনা? প্রথমে হিমু আর রূপার মধ্যে দূরত্ব ছিল 2 মিটার, কি করলো? রূপা হিমুর দিকে 1 মিটার আগে গেল। তাহলে হিমু আর রূপার মধ্যে এখন দূরত্ব আছে 1 মিটার। এখন হিমু বলতেছে যে না, আমি রূপার কাছে যাব না। সে কি করলো? হিমু যে পজিশনে ছিল সেই পজিশন থেকে সে কি করলো? আবার 1 মিটার দূরে চলে গেল। দেখো তো এখন বর্তমানে হিমু আর রূপার মধ্যে কতটুকু দূরত্ব আছে? 1 মিটার প্রথমে ছিল, হিমু আর 1 মিটার চলে গেছে, তার মানে কি 2 মিটার দূরত্ব আছে। মানে এখানে আলটিমেট হয়েছে কি? দেখো হিমু আর রূপার মধ্যে দূরত্ব ছিল 2 মিটার, রূপা হিমুর দিকে 1 মিটার আগাইছে, দূরত্ব তখন কম ছিল, কিন্তু কি করছে? সাথে সাথে হিমু 1 মিটার আগাইছে, মানে রূপা যতটুকু আগাইছে হিমু ততটুকু আগাইছে। তো দুইজনে যদি একই দিকে একই রকম, মানে রূপা হিমুর দিকে যতটুকু আগাইছে, হিমু যদি তার সামনের দিকে ততটুকুই আগায়, তাহলে কি দূরত্বের কোনো পরিবর্তন হবে? হবে না। এখানে একজন আছে, এখানে একজন আছে, ওর দিকে যতটুকু আগাবে, ওর দিকে 1 মিটার আগেছে, ও যদি এখানে 1 মিটার আগে, তাহলে কি দূরত্বের কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এই যে তাপ দেওয়ার পূর্বে আর তাপ দেওয়ার আগে এই ফাঁকা অংশটা সমান কখন হবে?
যখন পাত্রটা যতটুকু প্রসারিত হবে আমি পারদকেও ততটুকু প্রসারিত করতে পারবো। পারদ যদি ধর পারদ এখানে আছে হিমু, এখন পাত্র আছে হিমু, পারদ আছে ধরো যে রূপা। এখন হিমু যতটুকু সামনে যাবে মানে পাত্র যতটুকু প্রসারিত হবে, আমি যদি কোনোভাবে পারদকেও ততটুকু প্রসারিত করতে পারি তাহলে কি তাদের ভাগাংশের কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে আমাদের শর্তটা কি? পাত্র যতটুকু প্রসারিত হবে পারদকে ঠিক ততটুকু প্রসারিত করতে হবে। তাহলে আমরা শর্তটা পাইলাম, শর্ত মতে কি করতে হবে? পাত্রের প্রসারণ আমার সমান করতে হবে। কতটুকু সমান করতে হবে? পারদ যতটুকু প্রসারিত হবে। পাত্রের প্রসারণ ইকুয়াল টু পারদের প্রসারণ। এখন ভাইয়া আমার তো পারদ প্রসারণ সম্পর্কিত কোনো সূত্র পড়ি নাই, তাই না? আমরা সূত্র পড়ছি গামা ইকুয়াল টু v2 মাইনাস v1 v1 ইনটু t2 মাইনাস t1। এই v2 মাইনাস v1 মানে কি? প্রসারণ না? এখানে আমরা লিখতে পারি v2 মাইনাস v1 ইকুয়াল টু গামা v1 t2 মাইনাস t1। এই v2 মাইনাস v1 টাকে আমরা প্রসারণ বলতে পারি। তো যেহেতু আমাদের প্রশ্ন এখানে প্রসারণ চাইছে, তাহলে আমরা লিখতে পারি গামা v1 t2 মাইনাস t1 ইকুয়াল টু গামা v1 t2 মাইনাস t1। এখন একটু খেয়াল করে দেখো, প্রশ্নে আমাকে কি বলছে? পাত্র ও পারদকে সমভাবে উষ্ণ করে। তো পাত্র ও পারদকে তুমি যদি সমান পরিমাণ তাপ দাও তাহলে তাদেরকে তাপমাত্রার পার্থক্য সমান হবে না। তার মানে এইখানে যতটুকু পার্থক্য হবে এইখানে ততটুকু পার্থক্য হবে, এটা আমি কাইটা দিতে পারি। এটা কারণ আমাদের আছে এখানে গামা আর ভি, যেহেতু আমি পাত্র বলছি, পাত্র কি কাচের পাত্র না? আচ্ছা, তাহলে এখানে গামা মান, এই গামাটা কার হবে? পাত্রের, তাই তো? এবং প্রশ্নে দেখো কি দেওয়া আছে? পাত্রটা মানে কি? কাচের দৈর্ঘ্য প্রসারণ করো দেওয়া আছে গিভেন আমাদের আলফা গ্লাস আলফা জি এর মান দেওয়া আছে 9 ইনটু 10 ইনভার্স 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমার দরকার কি? আমার দরকার গামা জি। গামা জি দরকার না? তো গামার মানটা আমি কিভাবে পাই? আমরা পাই 6 আলফা ইকুয়াল টু 2 গামা। তার মানে আমি গামা ইকুয়াল টু পাইতেছি 3 আলফা। তাহলে গামা জি ইকুয়াল টু কি হইতেছে? 3 ইনটু 9 ইনটু 10 ইনভার্স 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে গামা জি এর মান, এখানে আমি গামার মান বসাতে পারতেছি 3 ইনটু 9 ইনটু 10 ইনভার্স 6। আর v1 মানে পাত্রের আয়তন, তো পাত্রের আয়তন আমি vg দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর এখানে কি লাগবে? পারদের প্রসারণ। পারদের প্রসারণ দেখো আমাদের দেওয়াই আছে যে পারদের আয়তন প্রসারণ গুণাঙ্ক আমাদের দেওয়া আছে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক 1.8 ইনটু 10 ইনভার্স 4। আমাদের দেওয়া আছে গামা পারদ মানে গামা m লিখতে পারো আর কি 1.8 ইনটু 10 ইনভার্স 4। এটা আমি গামা m লিখে দিলাম, এটা গামা জি লিখে দিলাম, তোমাদের বুঝতে সুবিধা হবে জানো আর কি। আর এখানে v1 মানে কি? এই v মানে কার আয়তন? পারদের না? তাহলে মার্কারে v m লিখতে পারি। এখানে আয়তন মানে কার? পাত্রের মানে গ্লাস, এখানে আমি vg লিখতে পারি। তো এখান থেকে লিখলে আমি পাবো কত হয়? vm বাই vg, হয়তো 3/20 এরকম কিছু একটা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই দেখো এই অনুপাতটা প্রশ্নে কিন্তু আমাদের পাত্রের কোনো আয়তন দেওয়া নাই, পারদের কোনো আয়তন দেওয়া নাই। এই কারণে আমরা কি পেয়েছি? একটা অনুপাত পাইছি, ঠিক আছে? মানে অনুপাতটা দেখো বুঝেছে, যদি আমার পাত্রের আয়তন 20 সেন্টিমিটার কিউব হয়, সেই পাত্রে যদি আমি 3 সেন্টিমিটার কিউব পারদ রাখি, তারপরে পাত্রকে আমি যতটুকু তাপ দেব পারদকেও যদি আমি ততটুকু তাপ দেই, তাহলে তাপ দেওয়ার পরে দেখা যাবে কি? তাপ দেওয়ার আগে যতটুকু ফাঁকা অংশ ছিল তাপ দেওয়ার পরে ততটুকু ফাঁকা অংশ, ঠিক আছে? এবং এই দুটো অঙ্কের মধ্যে যদি যে কোনো একটার মধ্যে আমাদের পাত্রের আয়তনটা দেওয়া থাকতো, তাহলে পাত্রের আয়তন দেওয়া থাকলে আমরা পারদের একটা একুরেট একটা ভ্যালু পাইতাম যে হ্যাঁ 10 মিটার কিউব, 15 সেন্টিমিটার কিউব, 10 ফিট কিউব, এরকম আমরা একটা একুরেট ভ্যালু পাইতাম। যেহেতু দুটার মধ্যে কোনটারই আমার কোনো মান দেওয়া নাই, এই কারণে আমরা একটা অনুপাত পাইছি যে পাত্রের 20 ভাগের মধ্যে 3 ভাগ যদি আমি পারদ রাখি, তারপর যদি দুটাকে সমানভাবে আমি তাপ দেই, তাহলে তাপ দেওয়ার আগে যতটুকু ফাঁকা অংশ থাকবে তাপ দেওয়ার পরে ততটুকু ফাঁকা অংশ থাকবে। এক নম্বর অঙ্ক বলছে সীসার আয়তন প্রসারণ গুণাঙ্ক তার আমাকে দিয়ে দিয়েছে, তারপরে বলছে
আমি সীসার গোলকটাকে একবার 100 ডিগ্রি তাপমাত্রা নিয়ে যাব, তারপর তাকে আমি 1000 ডিগ্রি তাপমাত্রা নিয়ে যাব। 100 ডিগ্রিতে নিয়ে যাওয়ার পর তার একটা আমি আয়তন পাবো, 1000 ডিগ্রি তাপমাত্রা নিয়ে যাওয়ার পর তার আমি আরেকটা আয়তন পাবো। সেই দুটো আয়তনের একটা অনুপাত বের করতে বলছে আমাকে। তো এটা দেখি, ধরো যে এই আমাদের একটা সীসার গোলক আছে, ঠিক আছে? সীসার গোলকটা কত ডিগ্রি তাপমাত্রা আছে সেটা কিন্তু সে আমাদেরকে বলে দেয়নি। আমরা যে কোনো একটা তাপমাত্রা ধরতে পারি, 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 100 ডিগ্রি কম হলেই হবে। আমি ধরে নিচ্ছি এই সীসার গোলকটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, তখন তার আয়তন ছিল V1। মানে আমি কি করব, এই সীসার গোলকটাকে প্রথমে আমি 100 ডিগ্রি তাপমাত্রা নিয়ে দেবো। টি2 মান করব আমি কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি করলে কিন্তু একটু সীসার গোলকটা বড় হয়ে যাবে না? তো বড় হয়ে যাওয়ার পর তার আয়তন আমি পেয়েছি V2। এখানে একটা V2 পাইছি, মানে 100 ডিগ্রি তাপমাত্রা একটা আয়তন পাইছি। তারপর আমি কি করব, এই সীসার গোলকটাকে আবার 0 ডিগ্রি তাপমাত্রা নিয়ে দেবো। তারপর করব কি, এই সীসার গোলকটাকে আমি আবার 1000 ডিগ্রি তাপমাত্রা নিয়ে দেবো। এখানে টি2 মান হবে কত, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে আমি আরেকটা আয়তন পাবো, বড় আয়তন। যখন আমি 0 ডিগ্রি থেকে আমি 100 ডিগ্রি তাপমাত্রা আনছি, তখন একটা বড় আয়তনটা পাইছি না? এই বড় আয়তন আমি দেখো, এটাও V2, এটাও V2, তাই না? এইখানে যে আমি বড় আয়তনটা পাইছি সেটা কি 100 ডিগ্রি তাপমাত্রায় বড় আয়তন। এইখানে যে বড় আয়তনটা পাইছি সেটা কি 1000 ডিগ্রি তাপমাত্রায় বড় আয়তন, তাই না? এখন দেখো আমাদের যেহেতু বলছে এই দুইটা আয়তনের একটা অনুপাত, মানে কি 100 ডিগ্রি তাপমাত্রা নেওয়ার পর যে বড় আয়তনটা, 1000 ডিগ্রি তাপমাত্রা নেওয়ার পর যে বড় আয়তনটা, সেই বড় আয়তনের অনুপাত বের করব। তো বড় আয়তনের যদি অনুপাত বের করতে চাই, বড় আয়তনের আমার সূত্র লাগবে না? আমরা কি বড় আয়তনের কোনো সূত্র পড়ছি? আমরা কিন্তু বড় আয়তনের কোনো সূত্র পড়ি নাই। তো আমরা কি সূত্র পড়ছি দেখি। আমরা জানি গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইনটু T2 মাইনাস T1। এখানে এই V2 আর V1 এর মধ্যে V2 মানে কি বড় আয়তন না? যেহেতু আমাদের অঙ্ক করতে হলে এই দুইটা V2 এর অনুপাত দেওয়া লাগবে, তার মানে আমাদের V2 এর একটা সমীকরণ বের করে নিতে হবে। এখানে লেখা যায় V2 মাইনাস V1 ইকুয়াল টু গামা V1 T2 মাইনাস T1। এখান থেকে লেখা যায় V2 ইকুয়াল টু V1 প্লাস গামা V1 T2 মাইনাস T1। তাহলে এখানে V2 ইকুয়াল টু V1 যদি কমন নেই, 1 প্লাস গামা T2 মাইনাস T1। এটা কি বড় আয়তনের একটা ইকুয়েশন পাইলাম। এখন যদি আমি লিখি যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি দরকার, আয়তন দরকার। আয়তন ইকুয়াল টু কি V2 ইকুয়াল টু V1 1 প্লাস গামা T2 মাইনাস T1। এই যে V2 মানে এখানে আমি কি লিখতে পারি, V2 এটা 100 ডিগ্রি তাপমাত্রার জন্য লিখতে পারি না? আচ্ছা, আমি আবার কি করতে পারি, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন। এখানে কি হবে, V2 হবে। V2 টা কার জন্য আমি পাবো, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য না? লিখলাম V1000 ইকুয়াল টু কি হবে, V1 1 প্লাস গামা T2 মাইনাস T1। তো এটা হলো আমাদের 1 নং ইকুয়েশন, এটা হলো আমাদের 2 নং ইকুয়েশন। তো যেহেতু আমার 100 ডিগ্রি তাপমাত্রা আয়তন আর 1000 ডিগ্রি তাপমাত্রা আয়তনের একটা অনুপাত চাইছে, তাহলে কি করব, 1 ভাগ করব। ঠিক আছে, তাহলে কি হবে, V 100 ডিগ্রি তাপমাত্রা আয়তন আর V 1000 ডিগ্রি তাপমাত্রা আয়তন। তাহলে এখানে V1 1 প্লাস গামা T2 মাইনাস T1 V1 1 প্লাস গামা T2 মাইনাস T1। দেখো এই V1 আর V1 সেম না? এই দুটোর মধ্যে যখন চিন্তা করব, এই V1 এর মান যত, এই দুটোর মধ্যে যখন চিন্তা করব, এই V1 যেটা V1 এর মান কি সেম না? আদি আয়তন তো আমার সেম। তাহলে V1 কাটা। তাহলে এখান থেকে 1 প্লাস গামা মান দেওয়া আছে 4টা 0 84 ইনটু T2 মাইনাস T1। দেখো উপরে যে মানটা এটা আমি কার জন্য বলছি, 100 ডিগ্রি না? তার মানে T2 এর মান আমাদের 100, T1 এর মান 0। তারপরে এখানে নিচে 1 প্লাস গামা T2 মাইনাস T1। এই যে দেখো নিচের ইকুয়েশনটা কার জন্য, নিচের ইকুয়েশনটা কি 1000 ডিগ্রির জন্য না? তাহলে T2 এর মান কত, 1000 মাইনাস T1 এর মান 0। এটা করলে তুমি অনুপাতটা পাবা, आंसरটা হবে হয়তো, आंसरটা কত জানো, 2521 2710। এখানে V100 ডিভাইডেড বাই V1000, এটাকে আমরা লিখতে পারি V100 V1000।
তার মানে 100 ডিগ্রি তাপমাত্রায় যদি এর আয়তন 2521 হয়, 1000 ডিগ্রি তাপমাত্রায় এর আয়তন হবে 2710। ঠিক আছে, যে কিভাবে বের করলাম আমরা দেখলাম। আমরা প্রথম কি করছি, V2 মানে বড় আয়তনের একটা সমীকরণ বের করছি, সেই বড় আয়তনে 100 ডিগ্রি তাপমাত্রা বসাইছি, আবার কি করছি ওই বড় আয়তনের ইকুয়েশনে 1000 ডিগ্রি তাপমাত্রা বসাইছি, দুইটা সমীকরণ ভাগ করে দিচ্ছি, আমাদের কাজ হয়ে গেছে। তো 2 নম্বর অঙ্কটা একটু দেখো, সেম জিনিস আমি এই জিনিসটা আমি একটু রাখলাম। হ্যাঁ, তাহলে 2 নম্বর অঙ্কটা আমার বারবার মোছা লাগবে না। তুমি একটু 2 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সীসার ঘনত্বের তুলনা করো। সীসার আলফার মধ্যে আছে 0.4028 এত পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা দেখো তো এখানে কি বলছে, 100 ডিগ্রি তাপমাত্রায় ও 1000 ডিগ্রি তাপমাত্রায় সীসার ঘনত্বের আমাদের তুলনা করতে হবে। তো আমরা এখান থেকে দেখো 100 ডিগ্রি তাপমাত্রায় 1000 ডিগ্রি তাপমাত্রায় আমরা কি পাইছি, আয়তনের একটা ইকুয়েশন পাইছি না, পাইছি তো, তাই না? এখন দেখো এখানে আমরা জানি m ρ v, এখানে যদি লিখি তাহলে v কি লেখা যাবে, m বাই ρ। তাহলে এখানে যদি আমি লিখি অতএব v 100 কি লিখতে পারবো, m বাই ρ 100। আবার যদি লিখি v 1000 তাহলে কি লিখতে পারবো, m বাই ρ 1000। পারবো না? পারবো তো। আচ্ছা তাহলে এখানে যদি আমি সলিউশন যদি করতে চাই তাহলে আমার কি লাগবে, গামা লাগবে। প্রশ্ন আমাদের দেওয়া আছে কি, আলফা। তা আলফা থেকে কিভাবে গামা যায়, তা আমরা জানি 6 আলফা ইকুয়াল টু 2 গামা। এখান থেকে আমি গামা ইকুয়াল কি হবে, 3 ইনটু 4028। তাহলে আমি গামার মান পাইলাম। এখন যেহেতু গামার মান যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমরা জানি উই নো, আমরা এই ইকুয়েশনটা তো কিভাবে ডেরিভেট করতে আমরা দেখছি, তাহলে এই ইকুয়েশনটাকে একটু যদি লিখে দেই, আছে কি v 100 ডিভাইডেড বাই v 1000 v1 1 প্লাস গামা t2 মাইনাস t1 v1 1 প্লাস গামা t2 মাইনাস t1। ঠিক আছে, এখন দেখো এই v 100 জায়গায় আমি কি লিখতে পারি, m বাই ρ 100, আর নিচে লিখতে পারি m বাই ρ 1000। পারি না? পারি। তাহলে এই m কেটে যাবে, তারপর এইটা এই ভাগটাকে যদি আমি উল্টা লিখি তাহলে ρ 1000 কি উপরে চলে যাবে না? এখানে আমার থাকতেছে কি v1 তো কাটা, তাহলে 1 প্লাস গামা মান দেওয়া আছে কত জানো, 3 ইনটু 4028 ইনটু 100 মাইনাস 0, 1 প্লাস 3 ইনটু 4028 ইনটু 1000 মাইনাস 0। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি আমি ভাগটাকে যদি আমি উপরে নিয়ে গুণ করি তাহলে কি যাবে, নিচেরটা উপরে চলে যাবে। এটা আমার আলটিমেট হচ্ছে রো 1000 ডিভাইডেড বাই রো 100। এখন এটা ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে সম্ভবত এরকম হবে 2710 ইনটু 2521। ক্যালকুলেশন আমি করে একটু করে আমি তো বই দেখে লিখে দিলাম, যত আসে ক্যালকুলেশন। তার মানে এই 1 নাম্বার অঙ্ক আর 2 নাম্বার অঙ্কটা কিন্তু সেমই। কি করছে তারা, আমরা আয়তনের ইকুয়েশন জানি, তারা দিয়েছে ঘনত্ব। তাহলে আয়তন ইকুয়াল টু কি, m বাই রো, v ইকুয়াল টু কি m বাই রো না, তো ওইখান থেকে আমরা ঘনত্বের মানটা বের করে নিতে পারবো, কোনো সমস্যা নেই।